দুদেশের সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনার কোনো বিকল্প নাই। আমাদের যেহেতু এই 15 বছর কোনো স্ট্রাকচারাল আলোচনা হয়নি, সেদিক থেকে সম্পর্কটার মধ্যে একটা অচলাবস্থা কাজ করেছে। এবং 15 বছর পর যেহেতু নতুন করে আবার ফরেন অফিস কনসালটেশন শুরু হয়েছে, আমরা আশা করতে পারি যে সেই অচলাবস্থা আমরা কাটিয়ে উঠেছি। একই সঙ্গে আমরা এইটুকু শুনছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীও এ মাসের শেষ দিকে ঢাকা আসতে যাচ্ছেন। তার মানে আমরা অনুমান করতে পারি যে দুদেশের মধ্যে সম্পর্কের যে অচলাবস্থা ছিল সেটা পুরোপুরি কেটে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশের সঙ্গে যে ঐতিহাসিক বিষয়গুলো অমীমাংসিত অবস্থায় রয়েছে, সেখানে প্রথম হলো যে এটা তো সত্য যে 1971 সালে পাকিস্তান আমাদের উপরে, এই অঞ্চলের মানুষের উপরে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। আমরা বাধ্য হয়েছিলাম এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ তখন স্বাধীন হয়েছিল। পাকিস্তান ছিল তখন পরাজিত শক্তি, তারা সারেন্ডার করেছিল। সুতরাং পরাজিত শক্তি যখন একটা হয়, তখন খুবই স্বাভাবিকভাবে এই যুদ্ধের জন্য তাদেরকে আমরা দায়ী করতে পারি। এবং বাংলাদেশে যে হতাহত হয়েছে, এখানে যে গণহত্যা সংগঠিত হয়েছে, এখানে যে বিপুল পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করা হয়েছে এবং একই সঙ্গে অনেক নারীর সম্ভ্রম চলে গেছে, সেইগুলোর কারণে একটা ক্ষতিপূরণের প্রশ্ন আসে। কিন্তু তার আগে এই অপরাধটা যে সংঘটিত হয়েছে সেটার একটা স্বীকৃতি দরকার, অর্থাৎ স্বীকার করা দরকার যে হ্যাঁ, এই কাজটা করা হয়েছে এবং সেটা ভুল হয়েছে। এটা হলো প্রথম পদক্ষেপ হতে পারে। দ্বিতীয় পদক্ষেপ হতে পারে যে ঠিক আছে, এই অপরাধটা যখন করেছে, সেটা তো করেছে 54 বছর আগের যে পাকিস্তান সরকার, সেই সরকার করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে যদি কোনো ক্ষতিপূরণের, আর্থিক ক্ষতিপূরণের বিষয় থাকে, সেই প্রসঙ্গটা তখন আসতে পারে এবং সেইটা দুই দেশের আলাপ আলোচনার মাধ্যমে সেটা ফায়সালা হতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে যে অ্যামাউন্টের কথা বলা হয়েছে, সেটা একটা প্রাথমিক হিসাব, এটা কোনো চূড়ান্ত হিসাব না। হ্যাঁ, যদি দুই পক্ষ রাজি হয় যে হ্যাঁ ঠিক আছে, আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হবে, তখন সেটা নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে বা সেই প্রসঙ্গ তখন আসতে পারে। এবং এই ক্ষতিপূরণের বিষয় যখন আসে, তখন যেহেতু এই বাংলাদেশটাই তখন ছিল পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটা অংশ, সুতরাং পাকিস্তানের যে জাতীয় সম্পদ, তার প্রতি আমাদের তো একটা হিস্সা আছে। তো সেই হিস্সাটা তখন আমরা চাইতে পারি, যেটা আমরা তখন পাইনি। আর পাশাপাশি এখানে অনেক আটকে পড়া পাকিস্তানি আছে, যাদের অনেকেই পাকিস্তানে ফেরত যেতে চায়। সুতরাং তাদেরকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা পাকিস্তানের দায়িত্ব। এটা তারা এক পর্যায়ে স্বীকার করেছে, কিন্তু এটা কখনোই হয় নাই। তো সেই বিষয়ে আলাপ আলোচনা চলতে পারে যে তাদেরকে কিভাবে ফেরত নেওয়া হবে এবং কি পরিমাণ পাকিস্তানি এখন এখানে আছে যারা ফেরত যেতে আগ্রহী হয়, কারণ কাউকে আপনি আবার জোর করেও ফেরত পাঠাতে পারবেন না। দুই দেশেরই এইটুকু বুঝতে হবে যে আমরা যদি এই সমস্ত সমস্যার সমাধান করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যৎ, মিলিত একটা ভবিষ্যৎ, সমৃদ্ধ একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এই জায়গাটায় আমাদের পৌঁছতে হবে। বাংলাদেশ বলেছে যে যেহেতু নাও উই আর লুকিং ফরওয়ার্ড, আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি এবং মনে করছি যে আমাদের দুই দেশের সম্পর্ক যথেষ্ট পরিমাণ সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সুতরাং এরকম ক্ষেত্রে আমরা আমাদের পুরনো যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে, সেগুলো বিষয়ও এক সময় সমাধান করে ফেলা আমাদের উচিত। সেইভাবে বলা হয়েছে কথাগুলি। এবং এটা খুবই স্বাভাবিক যে দুই দেশের সম্পর্ক যদি উন্নত হয় এবং দুটো দেশই যদি ফিল করে যে দুই দেশের মধ্যে সম্পর্ক একটা উইন উইন সিচুয়েশনের দিকে যাচ্ছে বা যাবে, তখন খুবই স্বাভাবিক যে কেউই চাইবে না কোনো জিনিস অমীমাংসিত রাখতে। তখন দুই দেশেই একটা বোধোদয় হবে যে আমরা অমীমাংসিত বিষয়গুলো এখন সমাধান করে ফেলি। আমরা একভাবে দেখি একটা বিষয়, পাকিস্তান হয়তো অন্য ভিন্নভাবে দেখে বিষয়টা। তো আমাদের অবশ্যই মাঝামাঝি একটা জায়গায় এসে এটা সমাধান খুঁজতে হবে, যেখানে বাংলাদেশের সম্মানটা অক্ষুণ্ণ থাকে এবং একই সঙ্গে যার সঙ্গে আমি নেগোসিয়েশন করছি পাকিস্তানের জন্য বিষয়টা কমফোর্টেবল হয়। কিন্তু এটা খুবই স্বাভাবিক যে পাকিস্তানের সঙ্গে আলাপ আলোচনা যখন কখনো হয়, তাহলে যেহেতু ঐতিহাসিকভাবে অনেকগুলি অমীমাংসিত বিষয় আছে, সেগুলো কোনো না কোনোভাবে সামনে চলে আসবেই। এটা খুবই স্বাভাবিক। এবং সম্পর্ক যদি আমরা উন্নত করতে চাই, তাহলে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো না কোনোভাবে একটা সমাধানও করতে হবে। এক্স্যাক্টলি ঠিক এই ফরেন অফিস কনসালটেশনে এই বিষয়গুলি এইভাবে তুলে ধরা উচিত ছিল কি ছিল না, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে।
কারণ আমি মনে করি যদি 15 বছর একটা অচলাবস্থা থেকে থাকে, সেখানে অচলাবস্থা কাটানোই ছিল হলো প্রধান কাজ। এবং আমাদের মধ্যে দু দেশের সম্পর্ক উন্নত করার ক্ষেত্রে বাণিজ্য, শিক্ষা, প্রতিরক্ষা, স্বাস্থ্য, ক্লাইমেট চেঞ্জ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এরকম অনেকগুলো ক্ষেত্র রয়ে গেছে। তো সেইগুলোকে যদি আমরা গুরুত্ব সহকারে নেই, তাহলে আমাদের দু দেশের সম্পর্ক একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে যাবে। এবং আমি মনে করি তখন ওরকম একটা বাস্তব পরিস্থিতি তৈরিই হতে পারে যখন অমীমাংসিত বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসতে পারি। কারণ এখন এটা বোঝা যায় যে আমাদের জন্য অমীমাংসিত বিষয়গুলি হয়তো বা গুরুত্বপূর্ণ, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান একটু বিব্রত হবেই। এখন আপনি আপনার একটা পার্টনারকে বিব্রত করে সামনের সম্পর্ক এগিয়ে নিতে পারবেন কি না, এটা আপনার একটু বিবেচনা করা উচিত। জি, বলেন আপনি। না, সুতরাং সেইগুলো বিবেচনা করে আমাদের একটা কৌশল নির্ধারণ করা উচিত ছিল। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সরকার প্রধান যখন পাকিস্তানের সরকার প্রধানের সঙ্গে দুবার বৈঠক করলেন, তিনি কিন্তু এই বিষয়গুলি তুলেন নাই, বা তুলেছেন বলে আমরা শুনিনি। তো একইভাবে এই ফরেন অফিস কনসালটেশনেও এই বিষয়টা হয়তোবা আরেকটু গুরুত্ব কম দিয়ে বলে বা ভিন্নভাবে বলে অথবা একটা কৌশলের মাধ্যমে বলে এই মুহূর্তে আশু যে ইস্যুগুলি, সেগুলোকে যদি আমরা সামনে নিয়ে আসতাম, আমার মনে হয় এটা বেশি ফলদায়ক হতো। পরিস্থিতি কিছুটা ভিন্ন, যে পরিস্থিতি হয়তো 5 বছর আগে 10 বছর আগে ছিল না। সেখানে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিছুটা হয়তো বা বাস্তবতার নিরিখে কিছুটা পরিবর্তন নিয়ে আসছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে চীনের প্রতি আমাদের সম্পর্ক অনেকখানি গভীর হচ্ছে চীনের সঙ্গে, এবং একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কে যেহেতু একটা বৈরিতা তৈরি হয়েছে, সেজন্য পাকিস্তানের সঙ্গে আবার একটা সম্পর্ক নতুন করে রিভাইভ করার একটা প্রশ্ন এসেছে, বা আমরা সেরকম একটা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে উইন উইন সিচুয়েশন ইন দি সেন্স যে আমাদের বাণিজ্য যে পরিমাণ আছে তার দ্বিগুণ করা সম্ভব, এটা দুই দেশই মনে করে, এবং দুই দেশই এটি অনেক দিন থেকেই এই কথা বলে আসছে। কিন্তু যেহেতু একটা বৈরিতা ছিল এবং অচলাবস্থা ছিল, সেই জন্যে এই বাণিজ্যটা দ্বিগুণ আমরা করতে পারিনি। এখন পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে আমাদের আমদানির পরিমাণ অনেক বেশি, এই পরিমাণ হয়তো আরও বাড়তে পারে, কিন্তু এই আমদানির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার পরে ভ্যালু অ্যাডেড হয়ে সেগুলো আবার বিদেশে রপ্তানি করা হয়। সুতরাং সেগুলো আমাদের জন্য লাভজনক, আমদানি বাড়লেও। একই সঙ্গে আমরা রপ্তানিও করতে পারি, সেই সম্ভাবনাও আমাদের আছে। আবার যদি দেখেন যে জিও স্ট্র্যাটেজিটা চিন্তা করেন, পাকিস্তানের সঙ্গে আঞ্চলিকভাবে এবং মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলোতে বাংলাদেশ একটা সহযোগিতার সম্পর্কটা আরও দৃঢ় করতে পারে, এবং এটা প্রয়োজন। কারণ হলো পাকিস্তানের মতো আমরাও একটা মুসলিম প্রধান দেশ, সেজন্যে ওআইসিতে আপনার D8-এ সার্ক আছে একটা আঞ্চলিক ফোরাম, একইভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে, পার্টিকুলারলি ধরেন আমরা এখন রোহিঙ্গার সমস্যার মধ্যে পড়েছি শরণার্থীদেরকে নিয়ে, সেইটা মোকাবেলার ক্ষেত্রেও আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সহায়তা আমরা পেতে পারি। এখন পর্যন্ত কম বেশি পেয়ে এসেছি, এটা আরও দৃঢ় হতে পারে, সেটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। প্রতিরক্ষার ক্ষেত্রেও আমরা কিছুটা পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে পারি, এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও একটা সম্পর্ক তৈরি করতে পারি। এই দুই ক্ষেত্রে এটা উইন উইন সিচুয়েশন হতে পারে। আমরা দেখতে পারি এখন তাহলে যে বাণিজ্যের বাধা কোন কোন জায়গায় আছে। যেমন একটা জিনিস বলা হতো যে ডাইরেক্ট শিপিং লিঙ্ক যদি দু দেশের মধ্যে থাকতো, তাহলে হয়তো বা বাণিজ্যটা অনেক বেশি এক্সপেডাইট করতো। একই সঙ্গে আমাদের একসময় বিমান যোগাযোগ ছিল, সেটাও মাঝখানে বন্ধ হয়ে গেছে। তো সেই যোগাযোগটা যদি আবার প্রতিষ্ঠিত হয়, তাহলে পিপল টু পিপল যে কন্ট্যাক্ট সেটা বাড়বে, কালচারাল যে এক্সচেঞ্জের সম্ভাবনা আছে সেটা বাড়বে, এবং বাণিজ্য সম্ভাবনা অবশ্যই বাড়বে। এটা খুব পজিটিভভাবে দেখছি, কারণ এটাই হওয়া উচিত। আমরা ডিপ্লোমেসিতে আমরা যেটা বলি যে কোনো ইটার্নাল বন্ধু, ফ্রেন্ড সারা জীবনের জন্য, কি ইটার্নাল এনিমি, শত্রু বলে কোনো জিনিস নাই, এটা আমাদের ডিকশনারিতে নাই। যেতে জাতীয় স্বার্থেতে, পরস্পর স্বার্থতে আমাদের সম্পর্ক হয়, এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক। এটা হচ্ছে ডিপ্লোমেসির মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। হ্যাঁ, তোমার সঙ্গে আমার মত বিরোধ থাকবে, কিন্তু সেটা ডায়ালগ অ্যান্ড ডিপ্লোমেসি আমরা বলি, দুইটা শব্দ,
তো এটা হলো খুব গুরুত্বপূর্ণ। এবং পাকিস্তানের সঙ্গে বিভিন্ন কারণে, একটা ঐতিহাসিক কারণ বলো, অন্য অন্য কারণ বলো, ওরা মেম্বার ওআইসির মেম্বার, নন ল্যান্ড মুভমেন্টের মেম্বারের সঙ্গে। তো এখন ওদের সঙ্গে আমাদের একসময় খুব ইয়ে ছিল। এখন আমাদের একটা সম্পর্কটা নর্মাল হলে, বন্ধুত্ব হলে, যাওয়া আসা, এবং তারপরে বাণিজ্য, অনেক জিনিস আছে যেটা আমরা পাকিস্তান থেকে নিতে পারি, পাকিস্তান আমাদের থেকে কিনতে পারে, যে কটন বলো, এই বলো, আমাদের গার্মেন্টসের জন্য। তো এটা হচ্ছে উভয় দেশের স্বার্থে। এবং আমি বলবো যে আমাদের যে রিজন আছে, এই সার্ক রিজন, সেই জন্য তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করে এটা সার্কটা করেছিল। খুবই একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ ওনার। বাণিজ্য বলো, অন্য জিনিস বলো, এই যে এখন চ্যালেঞ্জটা, গ্লোবাল চ্যালেঞ্জ যেটা ফেস করছি আমরা, বিশেষভাগ ক্লাইমেট চেঞ্জ বলো, এটা বলো, যুদ্ধ সব জায়গায়, আর এখন তো ট্যারিফের ব্যাপারটা, ট্যারিফের জিনিসটা কোনো দেশ ইয়ে করতে পারবে না একলা। এবং কোথা থেকে আমরা আরম্ভ করব? আমাদের নিজের রিজন থেকে আরম্ভ করব। আমাদের ট্যারিফের ব্যাপারে ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সবার সঙ্গে বসে আমাদেরকে এটা ইয়ে করতে হবে, যাতে এটার যে নেগেটিভ যে ইম্প্যাক্টটা, এটা যেন আমাদের উন্নয়নকে, আমাদের বাণিজ্যকে অন্য অন্য ক্ষেত্রে এটা না এফেক্ট করে। তো এখন হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তি, পিস, স্টেবিলিটি। দেশের ভিতরে শান্তি, দেশের বাইরে শান্তি। পাকিস্তানের ক্ষমা চাওয়ার ব্যাপারটা, এটা তো উঠেছে, এবং এটা হচ্ছে আমাদের বাংলাদেশ জনগণের দাবি। এই দাবি যে পর্যন্ত ওরা ক্ষমা না চায়, এটা আমরা সবসময় এটা তুলব, কারণ এটা একটা গণহত্যার ব্যাপার। তো এটা পাকিস্তানিরাও আশা করি তারা বুঝতে পারছে, কারণ এবার ওরা ইনিশিয়েটিভ নিয়ে ওদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়েছে, এবং পররাষ্ট্রমন্ত্রী ডিপ্টি প্রাইম মিনিস্টারও আসতেছে। তার মানে একটা পলিটিক্যাল, যেটাকে আমরা বলি পলিটিক্যাল উইল, মানে হচ্ছে যে আছে পাকিস্তানের। যদি ওরা চায় তাহলে কিন্তু এটা ওদেরকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। এবং এটার জন্য আমাদের এখানেও লাগবে একটা ইলেকটেড ডেমোক্রেটিক সরকার ইলেকশনের পরে, এবং পাকিস্তান ওই আর্মি ব্যাকড সরকার দিয়ে হবে না, ওখানেও একটা গণতান্ত্রিক সরকার লাগবে, ইমরান খানের মতো আর কি। তাহলে কিন্তু সম্ভাবনা হবে। তখন এই প্রসেসটা, মানে যেটা বলি যে ডিপ্লোমেসি হচ্ছে এক্সটেনশন অফ ডোমেস্টিক পলিসি। দেশের ভিতরে তোমার যে সরকারটা কী হয়, ওটার উপরে নির্ভর করে অনেকটা। এবং এখন শক্তিশালী সরকার হতে হবে দুই দেশেই, যাদের জনগণের সাপোর্ট আছে।